আজ আমি আপনাদের সামনে একটি দারুণ ইন্দোনেশিয়ান হরার মুভি নিয়ে হাজির হয়েছি। এই সিনেমাটির নাম হলো পরমপুয়ান বারগাউন মেরাহ। এই মুভিটি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে, কারণ এটি একটি খাঁটি হরার ঘরানার সিনেমা। আর এই সিনেমার যে নাম, তার অর্থ হলো লাল পোশাক পরিহিত নারী। তাহলে চলুন আর দেরি না করে সরাসরি সিনেমার মূল গল্পে প্রবেশ করা যাক। সিনেমার শুরুতেই আমরা দুই ঘনিষ্ঠ বান্ধবী ডিন্ডা এবং কারাকে দেখতে পাই, যারা নিজেদের মধ্যে দারুণ আনন্দ ফুর্তি করছিল। আজ রাতে তাদের কিছু বন্ধুদের সাথে একটি পাবে যাওয়ার পরিকল্পনা ছিল। ডিন্ডা সাধারণত একটু সাধারণ ও সাদাসিধে সেজে থাকতেই পছন্দ করত, তাই কারা তাকে সুন্দর করে সাজিয়ে দেয় এবং তার মেকআপ করে দেয়। এরপর তারা দুজন কারার বয়ফ্রেন্ড পুত্রাকে নিয়ে কথা বলতে শুরু করে। পুত্রা কারাকে ভীষণ ভালোবাসত ঠিকই, তবে সে একটু বেশি ওভার প্রোটেক্টিভ বা অতি অধিকার প্রবণ স্বভাবের ছিল। তারা দুজন একে অপরের নামের অর্ধেক অংশ দিয়ে তৈরি দুটি লকেটও পরত, যা দেখতে একদম নিখুঁত কাপল বা মেড ফর ইচ আদারের মতো লাগতো। কিছুক্ষণ পর তাদের বাকি বন্ধুরা কারার বাড়িতে এসে পৌঁছায়। কারা তার মায়ের সাথে ওই বাড়িতে থাকতো, তবে তার মা তখন কোনো এক কাজে বাইরে গিয়েছিলেন এবং পরদিন সকালে ফেরার কথা ছিল। বন্ধুদের পরিকল্পনা ছিল যে রাতে তারা বাড়িতে একটু আড্ডা ও পার্টি করে তারপর পাবে যাবে এবং সেখান থেকে সময় মতো ফিরেও আসবে। এরপর আমরা তাদের বাকি বন্ধুদের দেখতে পাই। তাদের মধ্যে প্রথমেই ছিল একটি কাপল, গ্যারি এবং রোজা। গ্যারির এক বন্ধু ছিল যার নাম মার্কো, আর এদের সবার সাথে তাদের আরেকজন কমন ফ্রেন্ড বিষ্ণুও সেখানে এসেছিল। বাড়িতে আসার পর তারা সবাই মিলে মদ খেয়ে তুমুল পার্টি করতে শুরু করে এবং নেশায় এতটাই বুঁদ হয়ে যায় যে শেষ পর্যন্ত আর কেউ পাবে যেতে পারে না। বেশ কিছু সময় পর ডিন্ডার নেশা কিছুটা কাটে এবং সে ওয়াশরুমে যায়, কিন্তু সেখানে তার পিছু পিছু বিষ্ণুও চলে আসে এবং ডিন্ডার সাথে জোর জবরদস্তি ও শারীরিক হেনস্থা করার চেষ্টা করে। বিষ্ণুর হাত থেকে কোনো মতে নিজেকে বাঁচিয়ে ডিন্ডা সেখান থেকে পালিয়ে আসে এবং কারাকে খুঁজতে থাকে, কিন্তু সেখানে তখন কারা ছিল না। এমনকি গ্যারি এবং রোজাকেও কোথাও দেখা যাচ্ছিল না। ডিন্ডা তখন পরিস্থিতি কিছু বুঝে ওঠার আগেই ভয়ে ও আতঙ্কে সেখান থেকে সরাসরি নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পরদিন সকালে কারার মা যখন বাড়ি ফিরে আসেন, তখন তিনি দেখেন বাড়িতে কেউ নেই এবং ঘরের ভেতরের অবস্থাও খুব একটা ভালো ছিল না। কারার ঘরের জিনিসপত্র ভাঙচুর করা ছিল, ওয়াশরুমের শাওয়ার চালু ছিল, জানলার পর্দাগুলো ছেঁড়া অবস্থায় নিচে পড়েছিল এবং মেঝেতে কিছুটা রক্তও লেগেছিল। মেয়ের এই অবস্থা দেখে তিনি তৎক্ষণাৎ ডিন্ডাকে ফোন করেন। ডিন্ডা আগের রাতের ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে এমনিতেই মানসিকভাবে বিপর্যস্ত ছিল। কারার মা যখন তাকে কারার ব্যাপারে জিজ্ঞেস করেন, তখন ডিন্ডা জানায় যে সে কিছুই জানে না যে কারা কোথায় গেছে। তিনি যখন জানতে চান যে গত রাতে আসলে কি হয়েছিল, তখন ডিন্ডা লোকলজ্জা আর ভয়ের কারণে সবকিছু খুলে বলতে পারে না। দেখতে দেখতে কারার নিখোঁজ হওয়া 1 মাস কেটে যায়, অর্থাৎ কারা বিগত 1 মাস ধরে সম্পূর্ণ নিখোঁজ ছিল। সে কোথায় গেছে, কিভাবে গেছে, সে বিষয়ে কেউই কোনো তথ্য জানত না। তার সাথে আসলে কি ঘটেছিল তা নিয়ে কারো কাছে কোনো খবর ছিল না। ডিন্ডা আপ্রাণ চেষ্টা করছিল কারাকে খুঁজে বের করা। এরই মধ্যে একদিন তার সাথে পুত্রার দেখা হয়। পুত্রা নিজেও কারার এভাবে হারিয়ে যাওয়ায় ভীষণ ভেঙে পড়েছিল এবং মানসিকভাবে অস্থির ছিল। সে ডিন্ডাকে জিজ্ঞেস করে যে আসলে সেই রাতে কি হয়েছিল, কিন্তু ডিন্ডা তাকেও কিছু বলে না। পুত্রা তখন সন্দেহ প্রকাশ করে জিজ্ঞেস করে যে কারা কি নিজের ইচ্ছায় কোথাও পালিয়ে গেছে। তখন ডিন্ডা বলে যে এমনটাও হতে পারে, কারণ পুত্রা কারার ওপর বড্ড বেশি নিয়ন্ত্রণ বা ওভার প্রোটেক্টিভ আচরণ করত। জবাবে পুত্রা বলে যে তার স্বভাব যেমনই হোক না কেন, সে কারাকে সুরক্ষিত রাখতে এবং তাকে সুখী রাখতেই এমনটা করত। ডিন্ডা তার এই কথায় তেমন একটা গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায়, কারণ সে পুত্রাকে খুব একটা ভালো মানুষ বলে মনে করত না। এদিকে আমরা কারার মাকে দেখতে পাই, যিনি মেয়েকে খুঁজতে খুঁজতে একদম ক্লান্ত ও হতাশ হয়ে পড়েছেন। সব চেষ্টা বিফলে যাওয়ার পর তিনি নিরুপায় হয়ে এক বয়োবৃদ্ধা নারীর কাছে যান, যাকে এলাকার সবাই গ্র্যানি বা নানি বলে ডাকত। এই বৃদ্ধা আসলে একজন ওঝা বা আধ্যাত্মিক তান্ত্রিক ছিলেন। কারার মা তার কাছে গিয়ে কারার নিখোঁজ রহস্য জানতে চান। প্রথমে বৃদ্ধা এই কাজ করতে রাজি না হলেও পরবর্তীতে মায়ের আকুলতা দেখে তিনি রাজি হন। এরপর তিনি একটি বিশেষ তান্ত্রিক আচার বা রিচুয়াল সম্পাদন করেন এবং আসল সত্যটি জানতে পারেন। তিনি কারার মাকে জানান যে কারা আর এই পৃথিবীতে বেঁচে নেই, সে মারা গেছে। এই নির্মম সত্যটি শোনার পর কারার মা মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েন। অন্যদিকে ডিন্ডা তার নিজের বাড়িতে ছিল। সে তার ছোট ভাই আরির সাথে থাকত। তাদের বাবা মা অনেক আগেই মারা গেছেন, যার ফলে ডিন্ডাই একা আরির পুরো দেখাভাল করত এবং মায়ের মতো আগলে রাখত। সেই রাতে সে আরির জন্মদিন উদযাপন করে এবং ভাই বোন মিলে আনন্দ করার পর ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে কারার মা ডিন্ডাকে ফোন করে তাদের বাড়িতে দেখা করার জন্য ডাকেন। ডিন্ডা যখন তাদের বাড়িতে যায়, তখন সে দেখে কারার মা কারার ছবির সামনে ধূপকাঠি জ্বালাচ্ছেন, কারণ তিনি তো ইতিমধ্যেই তান্ত্রিকের মাধ্যমে জেনে গেছেন যে তার মেয়ে আর বেঁচে নেই। তিনি ডিন্ডাকে 1 গ্লাস পানি এনে দেওয়ার জন্য বলেন। ডিন্ডা যখন রান্নাঘরে যায়, তখন দেখে কল থেকে খুব নোংরা এবং কালচে পানি বেরোচ্ছে। আসলে তাদের বাড়ির পানির ট্যাঙ্কে হয়তো কোনো সমস্যা ছিল, জানিয়ে কারার মা বেশ কয়েকদিন ধরে সোসাইটির লেডি সেক্রেটারির কাছে অভিযোগও করছিলেন যে তাদের লাইনে ঠিকমতো পানি আসছে না। যাই হোক, পানি না পেয়ে খালি কাপটি এনেই টেবিলের ওপর রাখেন এবং তারা দুজনে কথা বলতে শুরু করেন। কারার মা বলেন যে তিনি মনে প্রাণে মেনে নিয়েছেন যে তার মেয়ে আর কোনোদিন ফিরবে না। তিনি ডিন্ডাকে অনুরোধ করেন যেন সে অন্তত এইটুকু বলে যে সেই রাতে আসলে কি হয়েছিল এবং কারা কোথায় গিয়েছিল, যাতে তিনি নিজের মনকে সান্ত্বনা দিতে পারেন, ক্লোজার পেতে পারেন। কিন্তু ডিন্ডা এবারও বলে যে সে সত্যি কিছু জানে না। এই কথা শুনে কারার মা ভীষণ রেগে যান এবং ক্ষোভে দুঃখে নিজের ঘরের ভেতর চলে যান। ডিন্ডা তখনও বাইরে দাঁড়িয়েছিল। এমন সময় সে ঘর থেকে কারার মায়ের ডুকরে কেঁদে ওঠার আওয়াজ শুনতে পায়। সে তাকে সান্ত্বনা করার জন্য ঘরের দরজার দিকে এগিয়ে যায়, কিন্তু ভেতরে উকি দিয়ে সে যা দেখে তার আঁতা কেঁপে ওঠে। সে দেখে যে কারার মা অর্ধনগ্ন অবস্থায় মেঝেতে বসে এটি অত্যন্ত ভয়ঙ্কর কালো জাদুর রিচুয়াল করছে। এই রিচুয়ালটি ছিল মূলত সেই সমস্ত মানুষদের শাস্তি দেওয়ার যারা সেই রাতে ওই বাড়িতে উপস্থিত ছিল।
ছিল, বিশেষ করে ডিন্ডার জন্য, যাকে সে ভাবছিল যে সবকিছু জানা সত্ত্বেও ইচ্ছে করে লুকিয়ে যাচ্ছে। যদিও আমরা দর্শকরা সিনেমার শুরু থেকেই জানি যে ডিন্ডা আসলেই নির্দোষ এবং সে কিছুই জানত না, কিন্তু কারার মায়ের চোখে সেই রাতে উপস্থিত থাকা প্রতিটি বন্ধুই ছিল অপরাধী। তার দৃঢ় বিশ্বাস ছিল যে যারা ওই রাতে সেখানে পার্টি করছিল তারা সবাই মিলে তার মেয়েকে খুন করেছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ডিন্ডা আতঙ্কে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় এবং যাবার সময় চিৎকার করে বলে যে সে নিজেই কারাকে খুঁজে বের করবে। ডিন্ডা বেরোনোর সাথে সাথে কারার মায়ের ঘরের দরজা নিজে থেকেই দাঁড়াম করে বন্ধ হয়ে লক হয়ে যায়। ডিন্ডা যখন রাস্তা দিয়ে হন্তদন্ত হয়ে হেঁটে যাচ্ছিল তখন হঠাৎ সেই তান্ত্রিক বৃদ্ধা অর্থাৎ গ্র্যানির নজর তার ওপর পড়ে। তিনি ডিন্ডাকে ডেকে জিজ্ঞেস করেন যে তার সাথে থাকা ওই বান্ধবীর কি হয়েছে, কিন্তু ডিন্ডা ঘাবড়ে গিয়ে বলে যে তার সাথে তো কেউ নেই এবং সে দ্রুত সেখান থেকে চলে যায়। কিন্তু ঠিক সেই মুহূর্তে রাস্তার পাশের একটি আয়নায় দেখা যায় যে ডিন্ডার ঠিক পাশেই এটি অশরীরী আত্মা বা ভূত দাঁড়িয়ে আছে। এর পরের দৃশ্যে আমরা বিষ্ণুকে দেখতে পাই যে তার অ্যাপার্টমেন্টের লিফট দিয়ে উপরে উঠছিল। ঠিক তখনই লিফটের বাইরে সে লাল পোশাক পরা একটি ভয়ানক নারী মূর্তি বা ডাইনি দেখতে পায়। ভূতটি ধীরে ধীরে ক্ষিপ্র গতিতে তার দিকে এগিয়ে আসতে থাকে এবং লিফটের ভেতর ঢুকে বিষ্ণুর ওপর নৃশংসভাবে আক্রমণ করে। ভূতটি লিফটের দরজার ফাঁকে বিষ্ণুর মাথাটি চেপে ধরে এবং অত্যন্ত বীভৎসভাবে তার মাথাটি শরীর থেকে আলাদা করে তাকে মেরে ফেলে। এটি ছিল সিনেমার অন্যতম একটি ব্রুটাল বা নৃশংস মার্ডার সিন। এদিকে ডিন্ডা যখন নিজের বাড়িতে ঘুমাচ্ছিল তখন সে সেই রাতের পার্টি নিয়ে অত্যন্ত ভয়ানক সব দুঃস্বপ্ন দেখতে পায় এবং ধরফর করে জেগে ওঠে। হঠাৎ করে সেই লাল পোশাক পরিহিত আত্মাটি ডিন্ডার বাড়িতেও আবির্ভূত হয় এবং তাকে ভয় দেখাতে শুরু করে। ডিন্ডা ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে, তবে কোনো মতে নিজেকে সামলে নেয়। পরদিন সকালে সে যখন তার ভাই আরিকে স্কুলে ছাড়তে যাওয়ার জন্য বের হয় তখন রাস্তায় আবারও তার সাথে সেই গ্র্যানির দেখা হয়। গ্র্যানি ডিন্ডার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন। তিনি আরিকে নিজের কাছে ডাকেন এবং ডিন্ডার সুরক্ষার জন্য একটি বিশেষ মন্ত্রপুত তাবিজ বা প্রোটেকশন পেপার দেন। ডিন্ডা অবশ্য এই সমস্ত তন্ত্রমন্ত্র বা কুসংস্কারে বিশ্বাস করত না, তাই সে আরিকে ওটা ফেলে দিতে বলে, কিন্তু আরি বুদ্ধি করে কাগজটি নিজের পকেটেই রেখে দেয়। কিছুক্ষণ পর ডিন্ডার ফোনে একটি অজ্ঞাত নাম্বার থেকে ভিডিও আসে। সেটি ছিল বিষ্ণুর সেই লিফটের ভেতর নৃশংসভাবে মারা যাওয়ার সিসিটিভি ফুটেজ। এই ভিডিওটি দেখে ডিন্ডা তীব্রভাবে আতঙ্কিত হয়ে পড়ে, কারণ সে তো আগের দিনই কারার মাকে ওই ভয়ানক প্রতিশোধের রিচুয়াল করতে দেখেছিল। ডিন্ডা সঙ্গে সঙ্গে পুত্রার সাথে দেখা করে এবং এই বিষয়ে বিস্তারিত আলোচনা করে। সে পুত্রাকে জানায় যে লিফটের ওই সিসিটিভি ফুটেজে সে ক্ষণিকের জন্য কারার অবয়ব দেখতে পেয়েছে। শুধু তাই নয়, সে নিজের বাড়িতেও কারার উপস্থিতি অনুভব করেছে এবং তাকে দেখেছে। ডিন্ডা বলে যে তাদের দ্রুত কিছু একটা করা উচিত এবং কারাকে খোঁজা উচিত, কিন্তু পুত্রা এখানে এমন ভাব দেখায় যেন সে খুবই অসহায় এবং বুঝতে পারছে না যে তাদের এখন কি করা উচিত। এরপর তারা সবাই মিলে বিষ্ণুর শেষ কৃত্য বা প্রার্থনা সভায় একত্রিত হয়। সেখানে ডিন্ডা, পুত্রা, গ্যারি, রোজা এবং মার্কো সবাই উপস্থিত ছিল। ডিন্ডা সবার সামনে এই ভূত এবং বিষ্ণুর মৃত্যুর প্রসঙ্গটি তোলে। সে সবাইকে সরাসরি জিজ্ঞেস করে যে সেই রাতে আসলে কি ঘটেছিল। ডিন্ডা দাবি করে যে এই লাল পোশাকের ভূতটি আসলে কারারই আত্মা, কিন্তু সে কেন বিষ্ণুকে মারল এই প্রশ্নের উত্তর কারো কাছে ছিল না। ডিন্ডা বারবার সবাইকে চাপ দিতে থাকে যে কেউ না কেউ তো নিশ্চয়ই সেই রাতে কারার সাথে ছিল, কিন্তু সবাই মদ্যপা থাকার অজুহাত দিয়ে বলে যে তাদের কিছুই মনে নেই। ঠিক এই সময়ে আমরা যদি লক্ষ্য করি তবে দেখতে পাবো যে মার্গো কিছুটা ইতস্তত করছিল এবং তার চোখে মুখে এক অদ্ভুত ভয়ের ছাপ ছিল। এইসব ভূতের কথাবার্তা শুনে রোজা প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সে গ্যারির সাথে সেখান থেকে তৎক্ষণাৎ চলে যায়। গাড়িতে যাওয়ার সময় গ্যারি এবং রোজা এই বিষয় নিয়েই কথা বলছিল। গ্যারি রোজাকে শান্ত করার চেষ্টা করে এবং বলে যে ভূত বলে আসলে কিছু নেই, এসব ডিন্ডার মনের ভুল। সে যুক্তি দেখায় যে কারা যদি ভূত হয়েও থাকে তবে সে বিষ্ণুকে কেন মারবে, বিষ্ণু তো এমন কিছু করেনি। ঠিক তখনই তাদের গাড়ির সামনে আচমকা সেই লাল পোশাক পরিহিত ভয়ানক ডাইনিটি চলে আসে এবং গাড়ির সাথে তার জোরে ধাক্কা লাগে। গ্যারি এবং রোজা দুজনেই গাড়ি থামিয়ে কি ঘটেছে তা দেখার জন্য বাইরে আসে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই ভূতটি কেবল গ্যারিই দেখতে পাচ্ছিল। রোজার চোখে সেটি সম্পূর্ণ অদৃশ্য ছিল। ভূতটি গ্যারির দিকে হিংস্রভাবে তেড়ে আসে। গ্যারি ভয়ে চিৎকার করে গাড়িতে উঠে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ভূতটি চোখের পলকে গাড়ির পিছনের সিটে এসে বসে পড়ে। গ্যারি চরম আতঙ্কে গাড়ি থেকে লাফ দিয়ে রাস্তায় নেমে পড়ে এবং তখনই উল্টো দিক থেকে আসা অন্য একটি দ্রুতগামী গাড়ি তাকে সজোরে ধাক্কা মারে। গ্যারি ঘটনাস্থলেই মারা যায়। সত্যের সন্ধান ও লাল পোশাকের রহস্য উন্মোচন। এদিকে ডিন্ডার বাড়িতে সে এবং তার ভাই আরি ঘুমাচ্ছিল। মাঝরাতে তাদের প্রতিবেশীরা বাইরে কোনো কারণে চিকার চাচামেচি করছিল, যার ফলে আরির ঘুম ভেঙে যায়। সে প্রতিবেশীদের শান্ত করার জন্য বাইরে যায়, কিন্তু ঘর থেকে বের হতেই তার সামনে সেই লাল পোশাক পরা ভূতটি চলে আসে। ভূতটি আরির ওপর আক্রমণ করার চেষ্টা করে এবং ডিন্ডা সময় মতো এসে কোনো মতে আরিকে রক্ষা করে
নিজের ঘরে টেনে নেয়। ঠিক সেই মুহূর্তে সেখানে রোজা এসে পৌঁছায়। রোজা কাঁদতে কাঁদতে ডিন্ডাকে গ্যারির মৃত্যুর খবর দেয়। পরপর দুজন বন্ধুর এমন রহস্যময় এবং নৃশংস মৃত্যুতে তারা দুজনেই প্রচণ্ড ভেঙে পড়ে। রোজা আতঙ্কিত হয়ে বলে যে এটি যদি আসলেই তারা হয়ে থাকে তবে সে কেন তাদের সবাইকে এভাবে মারছে। ইতিমধ্যে দুজন মারা গেছে, এরপর হয়তো তারা সবাই মারা যাবে, তাদের বাঁচতে হলে এখনই কিছু একটা করতে হবে। ডিন্ডা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করার সময় হঠাৎ তার নজর আরির সেই প্রোটেকশন পেপারের ওপর পড়ে। ডিন্ডা তখন বুঝতে পারে যে এই বিপদ থেকে একমাত্র ওই গ্র্যানি বা তান্ত্রিক বৃদ্ধাই তাদের রক্ষা করতে পারবে। পরদিন সকালে ডিন্ডা, রোজা এবং পুত্রা একসাথে মিলে সেই গ্র্যানির আস্তানায় যায়। তারা যাওয়ার আগে মার্কোকেও ফোন করার চেষ্টা করেছিল, কিন্তু তার ফোন বন্ধ ছিল। গ্র্যানির কাছে গিয়ে তারা কারার একটি ছবি দেখায়। গ্র্যানি ছবিটি হাতে নিয়ে নিজের আধ্যাত্মিক শক্তি দিয়ে কিছু একটা অনুভব করার চেষ্টা করেন এবং একটি বিশেষ আচার পালন করেন। এরপর তিনি তাদের একটি অত্যন্ত প্রাচীন এবং ভয়ানক অতৃপ্ত আত্মার কথা বলেন, যার নাম হংগুই। ইন্দোনেশিয়ান লোকগাথা অনুযায়ী হংগুই হলো এমন এক নারী আত্মা যে তীব্র ক্ষোভ এবং প্রতিহিংসা নিয়ে লাল পোশাক পরে আত্মহত্যা করে, যাতে মৃত্যুর পর সে একটি অত্যন্ত শক্তিশালী এবং ভয়ঙ্করী ডাইনি বা প্রেতাত্মা হিসেবে ফিরে এসে নিজের অপমানের প্রতিশোধ নিতে পারে। গ্র্যানি তাদের পরিষ্কার জানিয়ে দেন যে এই হংগুইকে থামানো বা পরাস্ত করা প্রায় অসম্ভব। সে ততদিন পর্যন্ত শান্ত হবে না যতদিন না তার সমস্ত অপরাধীরা সে এক এক করে শেষ করছে অথবা তার শেষ শিকারটি নিশ্চিহ্ন হচ্ছে। আর এই অভিশাপ থেকে বাঁচতে হলে তাদের সবার আগে কারার মৃতদেহ খুঁজে বের করতে হবে। তারা সবাই মিলে গ্র্যানির কাছে সাহায্য চায় যেন তিনি কারার লাশটি খুঁজে দেন, কিন্তু গ্র্যানি বলেন যে লাশ খুঁজে দেওয়ার ক্ষমতা তার নেই, তবে তিনি চাইলে এই মুহূর্তে ডিন্ডার মাধ্যমে কারার আত্মার সাথে যোগাযোগ করিয়ে দিতে পারেন। যেহেতু ডিন্ডাই ছিল কারার সবচেয়ে কাছের বন্ধু, তাই গ্র্যানি ডিন্ডাকে এই আচারের জন্য বেছে নেন। তিনি ডিন্ডার ওপর একটি বিশেষ তান্ত্রিক সম্মোহন প্রক্রিয়া প্রয়োগ করেন। ডিন্ডা তৎক্ষণাৎ একটি গভীর ঘোরে বা ভিশনে চলে যান এবং তার চোখের সামনে সেই অভিশপ্ত রাতের কিছু দৃশ্য ভেসে ওঠে। ডিন্ডা দেখতে পায় যে সেই রাতে কারাকে কেউ খুব নৃশংসভাবে শ্লীলতাহানি করছে এবং তারপর তাকে অবশ অবস্থায় পানির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। ঠিক এই সময় ডিন্ডার ঘোর কেটে যায় এবং সে বাস্তবে ফিরে আসে, কিন্তু তখনই আচমকা সেই তান্ত্রিক বৃদ্ধা অর্থাৎ গ্র্যানির শরীরের ওপর একটি হিংস্র আত্মা ভর করে। ভূতাক্রান্ত গ্র্যানি হিংস্র পশুর মতো তাদের সবার ওপর আক্রমণ করতে শুরু করেন। তারা নিজেদের বাঁচানোর চেষ্টা করলেও গ্র্যানি রোজাকে দেওয়ালে আছাড় মেরে মারাত্মকভাবে আহত করেন এবং পুত্রার ওপরও হামলা চালান। পুত্রা নিজেকে বাঁচাতে গিয়ে নিচে পড়ে গিয়ে আঘাত পায়। তবে এই হিংস্র আক্রমণের মাঝেই গ্র্যানির শরীর থেকে আত্মাটি ক্ষণিকের জন্য সরে যায় এবং গ্র্যানি নিজের আসল কণ্ঠে ডিন্ডাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লু দিয়ে বলেন, তোমরা সব প্রশ্নের উত্তর সেখানেই পাবে যেখান থেকে এই সব কিছুর শুরু হয়েছিল। আর এই সমস্ত ঘটনার সূত্রপাত হয়েছিল কারার নিজের বাড়িতে সেই পার্টির রাতে। ডিন্ডা তখন পুত্রাকে সাথে নিয়ে কারার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তারা যখন কারার বাড়িতে পৌঁছায় তখন সেখানে কারার লাশটা পাওয়া যায় না, তবে ঘরের ভেতরের সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় কারার মায়ের মৃতদেহ পাওয়া যায়, যিনি একটি লাল টটকে পোশাক পরে আত্মহত্যা করেছিলেন। এই দৃশ্য দেখে ডিন্ডার পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে বুঝতে পারে যে এই হংগুই বা লাল পোশাকের খুনি ভূতি আসলে কারা নয়, বরং এটি স্বয়ং কারার মা, যিনি নিজের মেয়ের নিখোঁজ হওয়া এবং মৃত্যুর বিচার না পেয়ে নিজে লাল পোশাক পরে আত্মহত্যা করেছেন, যাতে তিনি হংগুই ডাইনিতে রূপান্তরিত হয়ে তার মেয়ের খুনিদের এক এক করে নিজ হাতে পিষে মারে পারেন। যদিও তিনি নিজে সম্পূর্ণ সত্য জানতেন না, তিনি ভেবেছিলেন সেই রাতে উপস্থিত থাকা প্রতিটি বন্ধুই তার মেয়ের মৃত্যুর জন্য দায়ী, আর এতক্ষণ ধরে বিষ্ণু এবং গ্যারিকে যে ভূতি মেরেছে তা কারার মাই করেছিলেন। চূড়ান্ত সত্যের উন্মোচন এবং চরম পরিণতি। পরের দৃশ্যে কারার মায়ের শেষকৃত বা প্রার্থনা সভা সম্পন্ন হয়। সবার মনে এই ধারণা তৈরি হয়েছিল যে যেহেতু প্রতিশোধ নেওয়া আত্মাটির নিজের শরীর ধ্বংস হয়ে গেছে এবং তার শেষকৃত হয়ে গেছে, তাই হয়তো এবার সবকিছু শান্ত হয়ে যাবে। পুত্রা ডিন্ডাকে গাড়ি করে তার বাড়িতে পৌঁছে দিতে যায়। গাড়িতে যাওয়ার সময় তাদের মধ্যে কথা হয়। পুত্রা আফসোস করে বলে যে সেই রাতে যদি সে কারার পাশে থাকতো তাহলে হয়তো আজ কারাকে এভাবে হারিয়ে যেতে হতো না। ডিন্ডা তাকে সান্ত্বনা দেয় এবং নিজের কাছে থাকা কারার লকেটের সেই অর্ধেক অংশটি পুত্রার হাতে তুলে দেয়। পুত্রা লকেটটি নিয়ে বলে যে কারা নিখোঁজ হওয়ার পর থেকেই সে নিজের লকেটটি নিজের বাড়িতে রেখে দিয়েছে, কারণ ওটা দেখলে তার খুব কষ্ট হয়। এরপর ডিন্ডা পুত্রাকে সেই রাতের আসল সত্য এবং গ্র্যানি রাস্তানায় দেখা সেই অলৌকিক দর্শনের কথা খুলে বলে। ডিন্ডা বলে যে সেই রাতে আসলে মার্কো কারার সাথে জোর জবরদস্তি করেছিল এবং তাকে মলেস্ট করার পর খুন করে কোথাও পানিতে ভাসিয়ে দিয়েছিল, আর মৃত্যুর শেষ মুহূর্তে কারা নাকি ডিন্ডাকেই সাহায্যের জন্য ডাকছিল। এই কথা শোনার পর পুত্রা অত্যন্ত মর্মাহত এবং আবেগপ্রবণ হয়ে পড়ার ভান করে। সে ডিন্ডাকে বলে যে সে ডিন্ডা এবং তার ভাই আরির সুরক্ষার দায়িত্ব নেবে এবং সে নিজে মার্কোকে খুঁজে বের করে এই সমস্ত বিষয়ের একটা হেস্তনেস্ত করবে। ডিন্ডাও তাকে সাহায্য করতে চায়, কিন্তু পুত্রা তাকে বাড়িতেই থাকতে বলে চলে যায়। ডিন্ডা ঘরে ফিরে তার দৈনন্দিন কাজ করতে শুরু করে এবং তার ভাই আরি ওয়াশরুমে গোসল করতে যায়। এই অবসরে ডিন্ডা হসপিটালে চিকিৎসাধীন রোজার শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার জন্য তাকে কল করে, কিন্তু ঠিক সেই মুহূর্তে হসপিটালের কেবিনে কারার মায়ের সেই ভয়ানক আত্মাটি আবির্ভূত হয় এবং অত্যন্ত নিষ্ঠুরভাবে রোজাকে সেখানেই মেরে ফেলে। এদিকে ডিন্ডার বাড়িতেও সেই ভূতটি চলে আসে এবং ডিন্ডাকে আক্রমণ করে। ভূতটি এবার ডিন্ডার ছোট ভাই আরির শরীর ভর করে এবং আরিকে দিয়ে ডিন্ডার উপর ছুরি নিয়ে হামলা করায়। ডিন্ডা কোনো মতে নিজের ভাইকে জাপটে ধরে তার হাত থেকে ছুরিটি কেড়ে নেয় এবং নিজেকে বাঁচায়।
ডিন্ডা তখন প্রচণ্ড আতঙ্কিত হয়ে পুত্রাকে ফোন করে এবং চিৎকার করে বলে যে পুত্রা, কিছুই শেষ হয়নি, ভূতটা এখনও সবাইকে মারছে, আমরা তো আসল ভুলটা করছি, আমরা তো কারার লাশটাই খুঁজে বের করিনি। এই কথা বলার সময় হঠাৎ ডিন্ডার মনে পড়ে যায় কারার মায়ের সেই অভিযোগের কথা। তাদের বাড়ির কলের পানি নোংরা আসছিল এবং ট্যাঙ্ক নষ্ট ছিল। ডিন্ডার মাথায় তখন বিদ্যুৎ চমকের মতো সত্যটি খেলে যায়। কারাকে পানিতে ডুবিয়ে মারা হয়েছিল এবং তার বাড়ির ট্যাঙ্কের পানি দীর্ঘদিন ধরে নোংরা আসছিল। এর মানে কারার লাশ অন্য কোথাও নয়, বরং তার নিজের বাড়ির পানির ট্যাঙ্কের ভেতরেই আছে। ডিন্ডা তৎক্ষণাৎ পুত্রাকে কারার বাড়িতে আসার জন্য বলে এবং সে নিজেও সেখানে পৌঁছায়। সে বাড়ির রান্নাঘরের কলটি ছাড়তেই দেখে পানির সাথে মানুষের লম্বা চুল বের হয়ে আসছে। ডিন্ডা তখন এক মুহূর্তও দেরি না করে ছাদের ওপর থাকা বড় ট্যাঙ্কিটির কাছে যায়। সে যখন ট্যাঙ্কের ঢাকনাটি খোলে তখন ভেতরের দৃশ্য দেখে তার বুক কেঁপে ওঠে। বিগত 1 মাস ধরে কারার পচে যাওয়া মৃতদেহটি ওই পানির ট্যাঙ্কের ভেতরেই পড়েছিল। ডিন্ডা কান্নায় ভেঙে পড়ে এবং কারার লাশটি ট্যাঙ্ক থেকে বের করার চেষ্টা করে। ঠিক তখনই সে কারার মৃতদেহের হাতের মুঠোয় আটকে থাকা একটি জিনিস দেখতে পায়। সেটি ভালো করে লক্ষ্য করতেই ডিন্ডার চোখ কপালে ওঠে। সেটি ছিল পুত্রার সেই নামের লকেটের বাকি অর্ধেক অংশ, যা পুত্রা বলেছিল সে নিজের বাড়িতে রেখে এসেছে। ডিন্ডা এই ভয়ঙ্কর সত্যটি পুরোপুরি উপলব্ধি করার আগেই পেছন থেকে পুত্রা আচমকা লোহার রড বা ভারী কিছু দিয়ে ডিন্ডার মাথায় সজোরে আঘাত করে। ডিন্ডা রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে গেলে পুত্রা তাকে চ্যাংদোলা করে তুলে ওই পানির ট্যাঙ্কের ভেতর ফেলে দেয় এবং ওপর থেকে ঢাকনাটি শক্ত করে লক করে দেয়। আর ঠিক এখানেই সিনেমার আসল রহস্যের পর্দা উন্মোচিত হয়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই সেই রাতে ডিন্ডা চলে যাওয়ার পর মাতাল মার্কো আসলেই কারার ঘরে ঢুকে তাকে মোলেস্ট করেছিল। মার্কো চলে যাওয়ার পর কারা অত্যন্ত বিধ্বস্ত ও রক্তাক্ত অবস্থায় ওয়াশরুমের মেঝেতে বসে কাঁদছিল। ঠিক তখনই পুত্রা পেছনের দরজা দিয়ে কারার সাথে দেখা করতে ওই বাড়িতে আসে। কিন্তু কারার এই বিধ্বস্ত অবস্থা দেখে এবং ঘরে অন্য পুরুষের উপস্থিতি টের পেয়ে সংকীর্ণ মনা ও সাইকো স্বভাবের পুত্রা ভেবে নেয় যে কারা বুঝি অন্য কারো সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে তাকে ধোঁকা দিয়েছে। কারা বারবার তাকে বোঝানোর চেষ্টা করলেও রাগ ও সন্দেহে অন্ধ পুত্রা কারার উপর চড়াও হয় এবং তাকে মারধর শুরু করে। ধস্তাধস্তির এক পর্যায়ে পুত্রা কারাকে জোরে ধাক্কা মারলে কারার মাথাটি ওয়াশরুমের বাথটাবের কোণায় প্রচণ্ড জোরে আঘাত পায় এবং সে ঘটনাস্থলেই মারা যায়। আর তখনই কারার হাতের মুঠোয় পুত্রার সেই গলার চেন ও লকেটটি ছিঁড়ে চলে আসে। নিজের এই অপরাধ ঢাকতে পুত্রা কারার লাশটিকে টেনে এনে খাটের ওপর শুইয়ে দেয়। কিছুক্ষণ পর যখন মার্কোর নেশা কাটে তখন কারার ঘরে গিয়ে দেখে কারা মরে পড়ে আছে। ঠিক তখনই পুত্রা মার্কোর সামনে এসে নাটক শুরু করে এবং মার্কোকে ভয় দেখায় যে তুই কারাকে ধর্ষণ করেছিস এবং তোর কারণেই কারা মারা গেছে, এখন পুলিশ তোকে ফাঁসি দেবে। মার্কো ভয়ে কাঁপতে থাকলে পুত্রা তাকে বাঁচানোর নাটক করে এবং দুজনে মিলে প্রমাণ লোপাট করার জন্য কারার লাশটি তাদের নিজেদের বাড়ির ওই ছাদের পানির ট্যাঙ্কের ভেতর লুকিয়ে রাখে, যাতে কেউ কোনোদিন ভাবতেও না পারে যে লাশটি ঘরের ওপরেই আছে। বর্তমানে ফিরে এসে দেখা যায় মার্কোও তখন কারার বাড়িতে এসে হাজির হয়। সে পুত্রার এই আসল রূপ এবং ডিন্ডাকে ট্যাঙ্কে আটকে রাখা বিষয়টি দেখে ফেলে। মার্কো নিজের ভুল বুঝতে পেরে পুত্রার সাথে মারামারি শুরু করে এবং ডিন্ডাকে বাঁচাতে যায়। কিন্তু ধুরন্ধর পুত্রা মার্কোকেও ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় এবং একটি ধারালো অস্ত্র দিয়ে তাকে নির্মমভাবে খুন করে দেয়। এদিকে পানির ট্যাঙ্কের ভেতরে ডিন্ডা যখন বাঁচার জন্য ছটফট করতে করতে প্রায় অচেতন হয়ে যাচ্ছিল, ঠিক তখনই কারার আসল অতৃপ্ত আত্মাটি প্রথমবারের মতো সক্রিয় হয়ে ওঠে এবং ডিন্ডার শরীরে ভর বা পজেস করে। এর আগে যতগুলো খুন হয়েছিল তা কারার মা হঙ্গুই হয়ে করেছিলেন, কিন্তু এবার স্বয়ং কারার আত্মা ডিন্ডার শরীরে প্রবেশ করে। ভূতাক্রান্ত ডিন্ডা এক অলৌকিক শক্তিতে পানির ট্যাঙ্কের দেওয়াল ভেঙে বাইরে বেরিয়ে আসে এবং পুত্রাকে তাড়া করে। সে পুত্রাকে ধরে পৈশাচিক শক্তিতে মারধর করতে শুরু করে এবং তাকে দেওয়ালে চেপে ধরে ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে দেয়। পুত্রা তখন নিজের মৃত্যুর মুখে দাঁড়িয়ে ডিন্ডার কাছে প্রাণ ভিক্ষা চায়। ঠিক এই সময় কারার আত্মার ডিন্ডার শরীর থেকে কিছুটা আলাদা হলে ডিন্ডার নিজের জ্ঞান ফিরে আসে এবং মায়ার বশে পুত্রাকে ছেড়ে দেয়। কিন্তু পুত্রা ছিল আদ্যপান্ত এক পাপিষ্ঠ ও চরম বিশ্বাসঘাতক। ডিন্ডা তাকে ছেড়ে দিতেই সে পেছন থেকে ডিন্ডাকে ছুরি মেরে বসে। ডিন্ডা যখন যন্ত্রণায় কাতরাচ্ছিল ঠিক তখনই এক অভূতপূর্ব অলৌকিক ঘটনা ঘটে। পানির ট্যাঙ্কের ভেতর থাকা কারার সেই মৃতদেহটি নিজে থেকেই জ্যান্ত হয়ে ওঠে। কারার আত্মা এবার নিজের মৃতদেহের ভেতরেই প্রবেশ করে এবং সে পানির ট্যাঙ্ক থেকে উঠে এসে পুত্রাকে শক্ত করে জাপটে ধরে।
পুত্রা শত চেষ্টা করলেও কারার লাশের খপ্পর থেকে নিজেকে মুক্ত করতে পারে না। কারা পুত্রাকে জড়িয়ে ছাদের কার্নিস থেকে সরাসরি নিচে লাফ দিয়ে পড়ে। বহুতল ভবন থেকে নিচে পাকা রাস্তার উপর পড়ে পুত্রার শরীর দুমড়ে মুচড়ে যায় এবং সে তৎক্ষণাৎ মারা যায়। পুত্রার মৃত্যুর সাথে সাথেই কারার এবং তার মায়ের হঙ্গুই আত্মা দুজনেই চিরতরে মুক্তি বা স্যালমিশন পায় এবং শান্ত হয়, কারণ তাদের মৃত্যুর জন্য দায়ী ও আসল অপরাধী পুত্রা এবং তার সহযোগীরা তাদের পাপের চূড়ান্ত শাস্তি পেয়ে গেছে। ডিন্ডা, তার ভাই আরি এবং সেই তান্ত্রিক বৃদ্ধা বা গ্র্যানি তাদের কবরের সামনে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান এবং কারার ভালো স্মৃতিগুলোকে মনে রাখার প্রতিশ্রুতি দেন। আর এভাবেই এই চমৎকার ও রোমহর্ষক ইন্দোনেশিয়ান হরর সিনেমাটির সমাপ্তি ঘটে।